সিরাজউদ্দৌলা নাট্যাংশটি মোট ৩টি পর্বে আলোচিত হচ্ছে। এর আগে প্রথম এবং দ্বিতীয় পর্বের আলোচনা প্রকাশিত হয়েছে। এই দুটি পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের আলোচনা তৃতীয় তথা অন্তিম পর্ব। এই পর্বে সিরাজউদ্দৌলা নাট্যাংশে সভাসদদের দরবার প্রস্থান থেকে যবনিকা পতন অবধি আলোচিত হয়েছে। তবে মূল আলোচনায় যাবার আগে আমরা এই পর্বের নতুন চরিত্রগুলির সাথে পরিচিতি লাভ করব। লুৎফুন্নেসা। সিরাজের সহধর্মিণী ছিলেন লুৎফুন্নেসা। তিনি সিরাজের কঠিন সময়ে তার পক্ষ ত্যাগ করেননি। সিরাজের মৃত্যুর পরে লর্ড ক্লাইভের বদান্যতায় লুৎফুন্নেসার জীবন বেঁচে যায়। ঘসেটি বেগম। সিরাজের দাদু নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠা কন্যা ছিলেন ঘসেটি বেগম বা মেহেরুন্নেসা। আত্মীয়তার অর্থে তিনি ছিলেন সিরাজের মাসি। নবাব আলীবর্দী সিরাজকে তার উত্তরাধিকার ঘোষণা করলে ঘসেটি বেগম তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। উল্লেখ্য, ঘসেটি বেগম ঢাকার নায়েব নওয়াজেশ মুহাম্মদের সাথে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন। নায়েব সাহেবের মৃত্যুর পরে ঘসেটি বেগম বিপুল অর্থের অধিকারিণী হন। তিনি মতিঝিল প্রাসাদে বাস করতেন। সিরাজ নবাবি লাভ করলে ঘসেটি সিরাজের পরিবর্তে সিরাজের ভাই শওকত জংকে সিংহাসনে বসাবার পরিকল্পনা করেন, কিন্তু সিরাজ শওকতকে হত্যা করে পূর্ণিয়া নিজের অধিকারে আনেন। এর কিছু পরে সিরাজ ঘসেটি বেগমকে মতিঝিল প্রাসাদ থেকে সরিয়ে নিজের প্রাসাদে নজরবন্দি করে রাখেন। ঢাকার বিত্তশালী রাজা রাজবল্লভ ছিলেন ঘসেটি বেগমের প্রিয়পাত্র। বিষয় সংক্ষেপ। আমরা আবার মনে করিয়ে দিই যে এই পর্বে নাট্যাংশে সভাসদদের প্রস্থান থেকে যবনিকা পতন অবধি আলোচনা করা হয়েছে। আগের পর্বে আমরা সিরাজ ও তার অমাত্য ও সেনাপতিদের কথোপকথন পড়েছি। আমরা জেনেছি যে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ ঘনিয়ে আসছে, কারণ এক ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হতে চলেছে বাংলা। ইংরেজরা নবাবের রাজধানী অভিমুখে তাদের সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসছে। এই অবস্থায় সিরাজ তার সেনাবাহিনীর প্রধান ও অন্যান্য অমাত্যদের কাঁধে কাঁধ মিলিয়ে এই ভয়ঙ্কর যুদ্ধ প্রতিহত করার আবেদন জানান। সিরাজের পরামর্শ মতো তারা সবাই তার দরবার ছেড়ে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হন। সভায় পড়ে থাকেন সিরাজ ও তার পার্শ্ব সহচর গোলাম হোসেন। উৎকণ্ঠিত সিরাজ ও গোলাম হোসেনের কথোপকথনের সময় দরবারে প্রবেশ করেন ঘসেটি বেগম। প্রসঙ্গত, সিরাজের মাসি ঘসেটি বেগম সিরাজের শুভানুধ্যায়ী ছিলেন না। প্রতিহিংসা পরায়ণ এই মহিলা মনে প্রাণে সিরাজের পতন চাইতেন। নবাব ঘসেটি বেগমের চক্রান্তের কথা মাথায় রেখে ঘসেটি বেগমকে তার ঢাকার মতিঝিল প্রাসাদ থেকে মুর্শিদাবাদের নিজের কাছে নজরবন্দি করে রেখেছিলেন। দরবারে প্রবেশ করে ঘসেটি বেগম লক্ষ্য করেন যে সিরাজ কোনো কারণে প্রবল উদ্বেগের মধ্যে আছেন। এর সুযোগ নিয়েই তিনি সিরাজকে নানান তিক্ত কথায় আঘাত করতে শুরু করেন। ঘসেটি সিরাজকে বারবার মনে করিয়ে দিতে থাকেন যে সিরাজ ঘসেটি বেগমকে অন্যায়ভাবে মুর্শিদাবাদের প্রাসাদে বন্দী করে রেখেছে এবং তাকে মতিঝিল প্রাসাদে যেতে দিচ্ছেন না। শুধু তাই নয়, ঘসেটি বেগম সিরাজকে বলেন যে সিরাজ অন্যায়ভাবে নবাবের সিংহাসনে বসেছেন। সিরাজ এর উত্তরে তার মাসিকে আশ্বস্ত করেন যে ঘসেটির প্রিয় মতিঝিল প্রাসাদ ঘসেটিরই আছে, শুধুমাত্র রাজনৈতিক বিধিনিষেধের জন্য ঘসেটি মতিঝিলে যেতে পারছেন না। এছাড়া সিরাজ এও বলেন যে ঘসেটি বেগমকে তিনি কোনো রকম অসম্মান করছেন না। তবুও ঘসেটি বেগম কেন সিরাজকে অকারণে তিরস্কার করছেন? কিন্তু সিরাজের কোনো প্রকার কথোপকথনেই ঘসেটিকে শান্ত হতে দেখা যায় না, বরং বারবার সিরাজের সামনেই সিরাজের পতন কামনা করতে থাকেন তিনি। স্বামীর মৃত্যু কামনার কথা শুনে সিরাজের পত্নী লুৎফুন্নেসা বা লুৎফা এগিয়ে আসেন। লুৎফা ঘসেটি বেগমকে তিরস্কার করতে মানা করলেও ঘসেটি বেগম লুৎফাকেও কথার বাণে আক্রমণ করেন।
উৎকণ্ঠিত সিরাজ এরপরে কিছুটা হুমকির সুরেই ঘসেটি বেগমকে কারাগার রুদ্ধ করার ভয় দেখান এবং এও জানান ক্রমাগত ঘরে ও বাইরে আক্রমণের কারণে তিনি আজ পরিশ্রান্ত। তিনি চাইলেই সবাইকে নাশ করতে পারেন, সহজেই সবাইকে বন্দী করতে পারেন তার ক্ষমতা বলে, কিন্তু শুধুমাত্র কঠিন হতে পারেন না বলেই সকলের কাছে তাকে অপরাধীর মতো করজোড়ে থাকতে হয়। কোনো প্রকার আস্ফালনেই ঘসেটি বেগমের প্রতিহিংসার আগুন শান্ত হয় না। তিনি নবাবকে বারংবার অভিসম্পাত করে দরবার থেকে বিদায় নেন। এরপর আমরা লুৎফা ও নবাবের মধ্যে কথোপকথন দেখতে পাই। নবাব লুৎফাকে জানান যে তার নবাবির মাত্র 15 মাসেই তার যে অভিজ্ঞতা হয়েছে তার ফলে তিনি না পারেন কাউকে ভালোবাসতে, আবার না পারেন কাউকে শ্রদ্ধা করতে। শুধু তাই নয়, এই 15 মাসে যুদ্ধ, ষড়যন্ত্র দমন ইত্যাদিতেই তার সময় অতিবাহিত হয়েছে। আজ তিনি শেষ যুদ্ধের সামনে উপস্থিত। ইংরেজদের সাথে আগত যুদ্ধের ব্যাপারে লুৎফা অবগত ছিলেন না। সিরাজ তাকে এই যুদ্ধের কথা বুঝিয়ে বলেন যে এটাই হয়তো তার শেষ যুদ্ধ। এই যুদ্ধে সিরাজ জিতলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যুদ্ধে পরাজয় হলে এটা অবশ্যই তার শেষ যুদ্ধ হবে। সবশেষে নবাব আসন্ন যুদ্ধের প্রাঙ্গণ পলাশীকে রাক্ষসীর সাথে তুলনা করে দরবার ত্যাগ করেন। পলাশী নামের উৎস হল পলাশ ফুলের প্রাঙ্গণ। আমরা জানি যে পলাশ ফুলের রং লাল। পলাশ ফুল গাছ থেকে পড়ে যখন মাটিতে পড়ে থাকে তখন মনে হয় ঠিক যেন একটি লাল রঙের চাদর পড়ে আছে। আবার আমাদের রক্তের রঙও লাল, তাই সিরাজ পলাশীর বুকে রক্তের তৃষ্ণার কথা বলেছেন। লোককথা অনুযায়ী রাক্ষসীর প্রিয় পানীয় হল রক্ত, তাই সিরাজ পলাশীর প্রাঙ্গণকে রক্ত পিপাসু রাক্ষসীর সাথে তুলনা করেছেন। সিরাজউদ্দৌলা নাট্যাংশের শেষে আমরা দেখতে পাই যে সিরাজ তার অমাত্য ও সেনাপতিগণ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পলাশী প্রাঙ্গণের উদ্দেশ্যে রওনা হন। এরপর কি ঘটেছিল তা আমরা ইতিহাসের পাতায় পড়েছি। আমরা সবাই জানি পলাশের যুদ্ধে সিরাজের পরাজয় ঘটে এবং ধীরে ধীরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা তথা ভারতকে অধিগ্রহণের পথে অগ্রসর হয়। কিন্তু সিরাজের প্রধান সেনাপতি মীর জাফর, সিরাজের মাসি ঘসেটি বেগম এবং অন্যান্য প্রধান অমাত্যরা ইংরেজদের সঙ্গে নিয়ে যে ষড়যন্ত্র রচনা করেছিলেন তার ফল কি হয়েছিল? ষড়যন্ত্রীরা কি তাদের স্বার্থসিদ্ধি করতে পেরেছিলেন? ইতিহাস এই ঘটনার সাক্ষী থাকলেও এই অংশটি তোমাদের অনেকেরই অজানা। তাই সিলেবাস বহির্ভূত এই বিশেষ অংশটি তোমাদের জানানোর আগ্রহে আমরা উপসংহার হিসাবে জাম্প ম্যাগাজিনে প্রকাশিত করেছি। তার লিংক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পড়ে নিতে পারো। সমাপ্ত।